করোনা হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা, চিকিৎসায় আস্থাহীনতা কারণ বলছেন বিশেষজ্ঞরা। করোনা শনাক্তে দ্রুত র্যাপিড টেস্ট চালুর পক্ষে জাতীয় কমিটি। ঢাকা সহ 4 শহরে পশুর হাটে না। করোনামুক্ত সনদ দিয়ে বিদেশে যাবার পর সংক্রমণ শনাক্ত, চীনে বন্ধ ইউএস বাংলার ফ্লাইট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের মরদেহ ঢাকায়, জানাজা শেষে 11টায় দাফন হবে বনানী কবরস্থানে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের প্রধান নদ নদীর পানি বাড়ছে, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। স্বাগত বিরতিহীন 1 ঘন্টার সংবাদে। শুরুতে শিরোনাম শুনছিলেন, চলে যাও পুরো খবরে। করোনা হাসপাতালে কমেছে রোগী ভর্তির সংখ্যা। সারা দেশে করোনা আক্রান্তদের জন্য সংরক্ষিত শয্যার একটা বড় অংশই ফাঁকা থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে সেবা পাওয়া নিয়ে আস্থাহীনতা রোগী কমার বড় কারণ। সারা দেশে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে সাধারণ শয্যা আছে 14,945টি। এছাড়া 394টি আইসিইউ শয্যা ছাড়াও ভেন্টিলেটর সুবিধা রয়েছে 359টি। কিন্তু শুক্রবার সারা দেশে হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তি ছিল 4,361 জন। আগের কয়েকদিনের চিত্রও ছিল অনেকটা একই রকম। মে ও জুন মাসে দেশে করোনা সংক্রমণ বাড়ার পর হাসপাতালে শয্যা জোগাড় করতে হিমশিম খেতে হয় অনেককে। তবে এখন ফাঁকাই থাকছে বেশিরভাগ হাসপাতালের শয্যা। বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা বাড়িতে থাকছেন, কারণ মৃদু মাঝারি পোশাকও তাদের আসলে বাড়িতে কিন্তু ভালো চিকিৎসা হচ্ছে, তারা ফোনের মাধ্যমে টেলিমেডিসিন সেবাটা নিচ্ছে। আর যারা হবে যে সিভিয়ার জটিল আকার ধারণ করে তাদের ক্ষেত্রে হাসপাতালটা দরকার। এবং আমাদের নতুন গাইডলাইন অনুসারে যেটা বলা হয়েছে যে পরপর 3 দিন যদি কোনো জ্বর কাশি না থাকে ওষুধ ছাড়া, তাহলে তারা বাসা থাকতে পারবেন কোয়ারেন্টাইনে। সেক্ষেত্রে আমাদের হাসপাতাল চাপটা কিছুটা হলেও কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় যারা মারা যাচ্ছেন তাদের অনেককেই হাসপাতালে ভর্তির প্রয়োজন ছিল, কিন্তু হাসপাতালে চিকিৎসা না পাওয়ার আশঙ্কা ও আস্থাহীনতায় বাড়িতেই চিকিৎসা নেয়ার প্রবণতা তৈরি হয়েছে। উপসর্গ নিয়ে বাড়িতে মারা না গিয়ে এগুলিতে হাসপাতালে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা কিন্তু যায়নি। যে মানুষ আস্থা পাচ্ছে না যে হাসপাতালে গেলে যে সুযোগ সুবিধাগুলি তাদের পাওয়ার কথা সেইগুলি পাবে, একটা আস্থাহীনতা তাদের মধ্যে কাজ করতে। চিকিৎসকরা বলছেন, করোনায় আক্রান্তদের বেশিরভাগেরই চিকিৎসা বাড়িতেই সম্ভব। তবে শ্বাসকষ্ট সহ জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিনে দেশে করোনা নমুনা সংগ্রহ ও পরীক্ষা কমেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে তাদের সক্ষমতার কোনো ঘাটতি নেই, বরং পরীক্ষার ফি নির্ধারণে অপ্রয়োজনীয় পরীক্ষা কমা ও বিভিন্ন জেলায় বন্যার কারণে নমুনা কম সংগ্রহ হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন, অফিস মার্কেট খুলে দেওয়ায় সংক্রমণ বাড়তে পারে। এ পরিস্থিতিতে নমুনা পরীক্ষা কমে যাওয়া ঝুঁকিপূর্ণ। গত 26 জুন সর্বোচ্চ 18,498টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সেদিন শনাক্ত হয়েছে 3,868 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.91%। এদিকে 8 জুলাই 15,672 পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,489 জন, অর্থাৎ 22.26% পজিটিভ। তুলনামূলক চিত্রে বোঝা যাচ্ছে এই সময়ে সংক্রমণের মাত্রা কমেনি, কিন্তু নমুনা পরীক্ষা কমেছে। 7 জুলাই পরীক্ষা হয়েছে 13,173, 6 জুলাই 14,245, 5 জুলাই 13,998, 4 জুলাই 14,772, 3 জুলাই 14,650টি পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনার নমুনা পরীক্ষায় তাদের সক্ষমতার কোনো ঘাটতি নেই। নমুনা পরীক্ষা এখন কম হচ্ছে, তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের ছাড়পত্র দেওয়ার যে ক্রাইটেরিয়া আমরা ঠিক করে দিয়েছি, এখন সুস্থ হয়ে বাড়িতে ফেরার জন্য পরপর 2টি নমুনা পরীক্ষার প্রয়োজন হতো, সেটি লাগছে না। আমরা নমুনা পরীক্ষার জন্য ফি সংযুক্ত করায় অপ্রয়োজনীয় পরীক্ষার সংখ্যা কমেছে। আর যেটা হচ্ছে, আমাদের বন্যা উপদ্রুত অঞ্চলগুলো থেকে আমাদের নমুনা সংগ্রহ কম। এখন পর্যাপ্ত কিট রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অফিস, হাটবাজার, মার্কেট সব খুলে দেওয়া হয়েছে।
এতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়াই স্বাভাবিক। এ পরিস্থিতিতে নমুনা পরীক্ষা কমে যাওয়া ঝুঁকিপূর্ণ। এই সময় যদি আমরা কোনো কারণে টেস্টের সংখ্যা কমিয়ে দেই, তাহলে এর পরিণাম কি হতে পারে? যে বেশ কিছু সংক্রমিত ব্যক্তি যাদেরকে আমরা শনাক্তকরণ করতে পারলাম না, তারা ভাববে যে আমরা তো ভালোই আছি, তাহলে তারা অন্যদের সাথে মেলামেশা করবে এবং অন্যদেরকেও সংক্রমিত করবে। এইভাবে উল্টো এখন যে ধারায় চলছি, তখন সংক্রমণের হারটা আরও অনেক বেড়ে যাবে। এই সময়ে করোনার পরীক্ষা বাড়ানোর জন্য দ্রুত র্যাপিড টেস্ট কিট ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা শনাক্তে দ্রুত র্যাপিড টেস্ট চালুর সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এছাড়া পরীক্ষার সংখ্যা ও মান বাড়াতে শুধু একটি প্রতিষ্ঠানের কিট ব্যবহার না করে মানসম্মত কিটের তাগিদও দেওয়া হয়েছে। বলা হয়েছে ল্যাবের সংখ্যার চেয়ে সক্ষমতা বাড়ানোর কথা। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে পশুর হাট না বসানোর সুপারিশও করেছে কমিটি। দেশের ৭৭টি ল্যাবে চলছে করোনা পরীক্ষা। প্রতি মাসেই বাড়ছে ল্যাব সংখ্যা। জাতীয় পরামর্শক কমিটি মনে করে পরীক্ষাগারের সংখ্যার চেয়ে সক্ষমতা বাড়ানোর প্রয়োজনই বেশি। আর এজন্য অটো এক্সট্রাকশন মেশিন চালু, ল্যাবে দক্ষ জনশক্তি নিয়োগের সুপারিশও তাদের। কমিটির ১৪তম অনলাইন সভার প্রস্তাবনায় বলা হয়েছে, এখন করোনা পরীক্ষার ফল পেতে লাগে ২ থেকে ৭ দিন। এভাবে চললে রোগীর আইসোলেশন ও রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই দ্রুত ফল দেওয়ার ব্যবস্থাও চেয়েছে তারা। এরই মধ্যে করোনা শনাক্তে র্যাপিড টেস্ট চালু করেছে নানা দেশ। বাংলাদেশের নীতিমালা চূড়ান্ত হলেও আটকে আছে অনুমোদন। পরীক্ষার সুযোগ প্রান্তিক পর্যায়ে নিতে এ বিষয়ে দ্রুত সুরাহা চেয়েছে পরামর্শক কমিটি। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুবিধায় দেওয়া হয়েছে অ্যান্টিবডি টেস্টের পরামর্শ। সক্ষমতা বৃদ্ধি এবং যদি নতুন আরটিপিসিআর মেশিন আছে, সবগুলোই যথাযথ স্থানে দ্রুততার সাথে স্থাপন করে এই সার্ভিসটা চালু করা যায়। এইটা জাতীয় পরামর্শ কমিটি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করে। দেশের ল্যাবগুলোতে এখন ব্যবহার হচ্ছে শুধু একটি কোম্পানির কিট। এর মান নিয়ে প্রশ্ন থাকলেও তা থেকে সরে আসছে না স্বাস্থ্য বিভাগ। জাতীয় পরামর্শক কমিটির স্পষ্ট নির্দেশনা, একক কোম্পানির সরবরাহ ব্যবস্থা ভেঙে অধিকতর উন্নত ও সুলভ মূল্যের টেস্টিং কিটে পরীক্ষা করতে হবে। রিয়েজেন্ট বা কিটসের অভাব যাতে না হয়, সেই জন্যে আমাদের একটা পরামর্শ ছিল যে মাল্টিপল সোর্স থেকে মানে আমাদের যেন কিট সংগ্রহ করা হয়। তাহলে কি হবে যে অনেক সময় একটি সাপ্লাই সোর্স যদি সাপ্লাই করতে থাকে, কোনো সময় যদি একবার তার সাপ্লাই ব্যাহত হয়, তাহলে দেখা যাবে যে আমাদের কিটসের সংখ্যাটা কমে গেছে। এছাড়া সংক্রমণ এড়াতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে কোরবানির পশুর হাট বসানো ঠিক হবে না বলেও মনে করে কমিটি। রাস্তা যেগুলো আছে সেগুলোতে না বসাবার জন্য এবং এই গরু বিপণন যাতে অনলাইনে করার ব্যবস্থা করেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই ধরনের মোটা দাগে আমরা কিছু সুপারিশ মালা সরকারের কাছে প্রদান করেছি। পাশাপাশি ঈদের ছুটিতে এই ৪ জেলা থেকে অন্য জায়গায় যাতায়াত বন্ধের পরামর্শ দেওয়া হয় কমিটির ১৪তম সভায়। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছে আরও ৩৭ জন। শুক্রবার দুপুরের আগের ২৪ ঘন্টায় ১৩,৪৮৮ নমুনা পরীক্ষায় ২,৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার নিয়মিত অনলাইন বুলেটিন এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬,০০০-এর বেশি করোনা রোগী। শুক্রবার দুপুরের আগের ২৪ ঘন্টায় সারা দেশে মোট ৭৭টি ল্যাবে করোনা নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ২,৯৪৯ জন। এ নিয়ে দেশে বর্তমানে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১,৭৮,৪৪৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১.৮৬%। করোনায় মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু ২,২৭৫ জনের। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে পুরুষ ২৯ আর নারী ৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ১৭ জন, রাজশাহী ২ জন, সিলেট ২ জন, রংপুর ২ জন, বরিশাল ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে ২৩ জন এবং বাড়িতে ১৪ জন মৃত্যুবরণ করেছেন।
দেশে গত কয়েকদিনে বেড়েছে সুস্থতার হারও। সুস্থ হয়েছেন আরও 1,862 জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ 86,406 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.42%। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে করোনা থেকে সুরক্ষায় সবাইকে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ। যারা আক্রান্ত হয়েছেন তারা দুর্বল হবেন না, মানসিক মনোবলকে দৃঢ় রাখবেন, কারণ বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে যায় এবং 80 ভাগের বেশি মানুষের লক্ষণ উপসর্গ খুব মৃদু থাকে, কিছু মানুষের মাঝারি ধরনের এবং 3% শতকরা 3 ভাগ মানুষের হয়তো লক্ষণ অনেক বেশি জটিল হয়। বয়স্ক ও অন্য শারীরিক সমস্যা আছে এমন ব্যক্তিদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রকোপ না কাটলেও খুলছে ইউরোপ এশিয়ার অনেক দেশের আকাশপথ। তবে যেসব দেশে যাওয়ার সুযোগ বন্ধ হচ্ছে বাংলাদেশের। করোনা মুক্তের সনদ থাকার পরও বিদেশে সংক্রমণ ধরা পড়ছে বাংলাদেশিদের। এতে জাপান, দক্ষিণ কোরিয়ার পর নিষেধাজ্ঞা দিয়েছে ইতালিও। সবশেষ 5 যাত্রী করোনা ধরা পড়ায় চীনে 1 সপ্তাহ নিষিদ্ধ হচ্ছে ইউএস বাংলার ফ্লাইট। 6 জুন ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে ইতালি যান 276 বাংলাদেশি যাত্রী। পরে রোমে তাদের মধ্যে 36 জনের করোনা শনাক্ত হয়। অথচ তারা সবাই করোনা মুক্ত সনদ নিয়েই দেশ ছেড়েছেন। এরপর পরই ঢাকা থেকে যাওয়া ফ্লাইটের উপর 1 সপ্তাহে নিষেধাজ্ঞা দেয় ইতালি। প্রশ্ন ওঠে সনদের মান নিয়ে। এরপরও বুধবার 125 যাত্রীকে নিয়ে রোম যায় কাতার এয়ারের ফ্লাইট। তবে কোনো যাত্রীকেই দেশটিতে ঢুকতে দেয়নি সরকার। উপরন্তু 5 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয় ফ্লাইট নিষিদ্ধের মেয়াদ। তবে এই ঘটনায় কাতার এয়ারের দায় দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এখানে কাতার এয়ারওয়েজ ইতালিয়ান সিভিল এভিয়েশন অথরিটির নিয়ম অমান্য করে এই 152 জন প্যাসেঞ্জারকে তারা ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে গেছে ইতালিতে। সেই ক্ষেত্রে তারা কেন নিয়ে গেল? আমার মনে হয় ফরেন মিনিস্টার এবং সিভিল এভিয়েশন যৌথভাবে এই তদন্ত করা উচিত তাদের। এদিকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীর করোনা পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা তাদের নেই। আর এয়ারলাইন্সগুলো বলছে করোনা মুক্তির সনদ থাকার পরেও যাত্রীদের উড়োজাহাজে ওঠার অনুমতি দেওয়া হয়, আর সনদ যাচাইয়ের সক্ষমতা নেই তাদের। আর স্বাস্থ্য পরীক্ষার বিষয়টা আসলে আমাদের বহির্গামী যাত্রীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা নাই। আমরা নিজের গরজে আর কি, আমরা সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে বহির্গামী যাত্রীদের জন্য আমরা শুধুমাত্র তাপমাত্রা চেক করি আগে থার্মাল স্ক্যানার এবং হ্যান্ডহেল্ড থার্মোমিটারের মাধ্যমে। বাংলাদেশি যাত্রীরা ট্রাভেল করছে, সেই সব যাত্রীদের যদি ডেডিকেটেড কোনো পিসিআর ল্যাবে কোভিড-19 এর টেস্ট করা হয়, বিশেষ করে সিভিল এভিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিতভাবে যদি কোনো পিসিআর ল্যাবকে পরিচালনা করে, তাহলে আসলে বর্তমান যে জটিলতা, এই জটিলতা থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের বিষয়টি মেনে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ফ্লাইট স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এখন যারা যাবেন তাদের আমরা সার্টেন রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তারা সার্টিফিকেটটা নেবেন এবং এই ব্যাপারে বেশ কড়াকড়ি হবে। এর আগে বাংলাদেশি যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় ঢাকা থেকে বিশেষ ফ্লাইট চলাচল স্থগিত করে জাপান ও দক্ষিণ কোরিয়া। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেমনটা আগে জানিয়েছিলাম, রাজধানীর ওয়ারীতে লকডাউনের 8ম দিনের মতো লকডাউন চলছে। এছাড়া লকডাউন অন্যান্য বিধিনিষেধ উপেক্ষা করছেন এলাকাবাসী। এ বিষয়ে আরও জানাতে ওয়ারী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, গতকাল যেমনটা দেখা গিয়েছে মানুষজনের বাইরে আসার প্রবণতা কিছুটা কম দেখা গিয়েছে, সেই চিত্র আজকে কি আপনার কাছে কি তথ্য রয়েছে সবশেষ? আমরা প্রথম যেই 3 থেকে 4 দিনের কথা যদি বলি, তখন কিন্তু এই জায়গাটি যেখানটিতে আমি আসলে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটিতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের একটি জটলা থাকতো। আমি এখনকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবেন যে আসলে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু এইখানকার যে জটলা সেটি কিন্তু আসলে একেবারেই কম। আমি সকাল থেকে আমি এখানে দেখেছি যে মাঝে মাঝে কিছু মানুষ আসলে বের হচ্ছেন, যদিও এলাকার গলির মধ্যে আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি। আসলে এই এলাকার মধ্যেই কিন্তু 3টি সুপার শপ থাকার কারণে সুপার
সুপার শপের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন। তার পাশাপাশি যারা এই এলাকায় থাকেন, যারা আসলে বেসরকারি চাকরি করেন, ব্যবসা করেন, তারাও কিন্তু বের হওয়ার যে প্রবণতা ছিল সেটিও কিন্তু আমরা প্রথম দিন থেকে লক্ষ্য করেছি। যদিও গতকালকে আজকে সেই প্রবণতা আগের তুলনায় কিছুটা কমেছে, যদিও এখানকার যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, তারা কিন্তু বলছেন যে আগের তুলনায় মানুষের বাইরে যাওয়ার যে প্রবণতা সেটি কমেছে। এখানে একটি বিষয় হচ্ছে, প্রথম 3 দিনে তারা যে মানুষদেরকে বের হতে দিয়েছিলেন তাদের একটি তালিকা করা হয়েছিল, সেই তালিকা অনুযায়ী এখন মানুষদেরকে তারা আসলে বের হতে দিচ্ছেন। এছাড়া যারা একেবারেই জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট, তার পাশাপাশি কেউ যদি হঠাৎ করে অসুস্থ হচ্ছেন বা কারো কেউ যদি অসুস্থ হচ্ছেন, সেই ক্ষেত্রে তাদেরকে এখান থেকে বের হতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। যদিও এই এলাকা আমরা যেমনটি আগে থেকেই জানিয়ে আসছিলাম যে লক্ষাধিক মানুষ কিন্তু এই এলাকায় থাকে, তো সেই জায়গায় পূর্ব রাজাবাজার থেকে এখানে পুরো বিষয়টিকে সামাল দেওয়া একটু প্রথম থেকেই কঠিন হয়ে পড়েছিল। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সংখ্যা বাইরে আসার প্রবণতা কমছে, কিন্তু এলাকার বাইরে বের হচ্ছেন না, এলাকার ভিতরে আমরা চিত্রতে দেখতে পাচ্ছি অনেক মানুষ চলাফেরা করছে। এই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করছে? দেখুন, আমরা প্রথম দিন থেকে কিন্তু দেখে আসছি যে এলাকার ভিতরে যে সকল মানুষ রয়েছে তাদের নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কিন্তু একেবারেই ছিল না। এবং আজকেও চিত্রটা যদি দেখতে পান, ভিতরে যারা আসলে আছে তারা কিন্তু ভিতরে ঘোরাফেরা করছেন, তারা এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছেন বা এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাচ্ছেন। এখানে একটি বিষয় হচ্ছে, ভিতরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, ভিতরে একটি চিকিৎসা যাতে সবাই পায় সেই জন্য একটি সেন্টার খোলা হয়েছে। তো অনেকেই সেই সকল জায়গায় যাচ্ছেন বলে এখানকার যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা কিন্তু বলছেন। তো সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা, আমরা প্রথম দিন দেখেছিলাম সেনাবাহিনী গাড়ি ভিতরে প্রবেশ করেছিল এবং এরপরে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্য যারা কাজ করছেন তাদেরকে কিন্তু এই বিষয়ে খুব বেশি তৎপর আমরা হতে দেখিনি। যে যারা ভিতরে চলাফেরা করছেন তাদের বিষয়, তাদের তৎপরতা শুধুমাত্র যারা প্রবেশ করছেন, যারা বের হচ্ছেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এই বিষয়ে আমরা প্রশ্নও করেছিলাম, ভিতরে যারা চলাফেরা করছেন সেই বিষয়ে তাদেরকে কোনো নীতিমালা বা তাদের কোনো নির্দেশনা দেওয়া আছে না। তারা কিন্তু বলেছেন যে তাদেরকে মূলত কেউ যাতে প্রবেশ করতে না পারেন, কেউ যাতে বের হতে না পারেন, শুধুমাত্র তারা সেই বিষয়টি দেখছেন। তবে যদি ভেতরে কেউ জটলা পাকায়, ভেতরে কেউ একসাথে আড্ডা দেয় বা একসাথে অযথা বাইরে ঘোরাঘুরি করে, সেই বিষয়ে তারা চেষ্টা করছেন বা তারা কাজ করছেন এমনটি তারা দাবি করছেন। যেহেতু বাস্তব চিত্র হচ্ছে, ভিতরে কোনো ঘটনা বা ভিতরে কেউ একসাথে জটলা পাকালে বা একসাথে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের খুব বেশি তৎপরতা কিন্তু আসলে একেবারে দেখা যাচ্ছে না। রাজধানী ওয়ারির 8ম দিনের মতো লকডাউন পরিস্থিতি জানছিলাম সহকর্মী খালেদ রেহানের কাছ থেকে। বন্যপ্রাণীর সংস্পর্শে নতুন নতুন ভাইরাস ছড়াচ্ছে মানবদেহে, যা মরণ ব্যাধি রূপে দ্রুত সময়ে সংক্রমণ ঘটাচ্ছে গোটা দুনিয়ায়। প্রাণী গবেষকরা বলছেন, গত 25 বছরে করোনা, এইডস, এভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু, সার্স সহ 35টি নতুন রোগের উৎস বিভিন্ন প্রাণী। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, বন থেকে পাচার হওয়া প্রাণী অনেকে পোষে থাকেন, এতেও বেড়েছে ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বন্যপ্রাণী থেকে। চীনের উহানের প্রাণী বাজার থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে গোটা বিশ্বে। এখন পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষের মধ্যে শনাক্ত হয়েছে করোনা। মারা গেছেন প্রায় 5.5 লাখ বিশ্ববাসী। প্রাণী গবেষকেরা বলছেন, 80-র দশকে বানর জাতীয় প্রাণী থেকে এইডসের সূচনা হয়েছিল। 2004 থেকে 2007 পর্যন্ত এভিয়ান ফ্লু ছড়িয়েছিল পাখি থেকে। শূকর থেকে ভাইরাস ছড়িয়ে 2009 সালে দেখা দিয়েছিল সোয়াইন ফ্লু। বাদুড় এবং গন্ধগোকুল থেকে ছড়ায় সার্চ ও নিপা নামের রোগ। আফ্রিকার ইবোলা রোগেরও সূচনা বাদুড় থেকে। আবার 2013 সালে শনাক্ত হওয়ার নোরা ভাইরাস ছড়িয়েছিল পাখির মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির তথ্য বলছে, পৃথিবীর এখন পর্যন্ত সংক্রমণ ঘটানো প্রায় 1400 জীবাণুর 61% উৎসই প্রাণী। ঘটনাক্রমে এগুলো যদি আমাদের খুব বেশি কাছাকাছি চলে আসে অথবা খাবার হিসেবে আমরা যখন এদের গ্রহণ করি, তখন কিন্তু এগুলো আমাদের দেহে সংক্রমিত হওয়ার একটা সুযোগ পেয়ে যায়। এবং সেই সাথে এদের আবাসস্থল যদি আমরা ধ্বংস করি, তাহলেও কিন্তু বাধ্য হয়ে তারা আমাদের কাছে চলে আসে বা আমাদের গবাদি পশুর কাছে চলে আসে, যার ফলে সেখান থেকে কিন্তু সরাসরি বা আমাদের গবাদি পশুর মাধ্যমে আমাদের দেহে এই রোগ জীবাণুগুলো সংক্রমিত হতে পারে।
যে সমস্ত ব্যবসায়ীরা এই সমস্ত বন্যপ্রাণীগুলি নিধন করে তারা এইগুলোর মাংস, রক্ত, পিত্ত, বিভিন্ন অঙ্গ সংগ্রহ করে এবং এই সমস্ত ভাইরাস ওই প্রাণীগুলোকে আক্রমণ না করলেও পর্যায়ক্রমে মানুষের ভিতরে আক্রমণ করে এবং যার কারণে আজকে কোভিড-19 একটি মারাত্মক ধরনের ভাইরাস যা সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে। বন্যপ্রাণী কেনা বেচার সবচেয়ে বড় বাজার চীন ও মিয়ানমারে। সেখানে রয়েছে প্রাণীর অঙ্গ দিয়ে তৈরি খাবার, ওষুধ ও শৌখিন পণ্যের চাহিদা। এসব প্রাণী পাচার হয় দক্ষিণ এশিয়া থেকে। আবার অনেকে পোষার জন্যও পাচারকারীদের কাছ থেকে কেনেন বন্যপ্রাণী। পাচার বন্ধে বাংলাদেশ সহ সার্কভুক্ত 8 দেশ এক হয়েছে, গঠন করেছে কমিটি। যদি কোনো বর্ডারে কোনো একটা ইনফরমেশন আমি পেয়ে থাকি যে ইন্ডিয়া থেকে কোনো একটা বন্যপ্রাণী আমাদের এখানে ঢুকতেছে, আমি ইন্ডিয়ান যে ওখানে যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো আছে, সেই ক্রাইম কন্ট্রোল ব্যুরোর তাদের সাথে আমাদের যোগাযোগ এই নাম্বার আছে বা এই যোগাযোগ সিস্টেমটা ডেভেলপ হচ্ছে, আমরা সাথে সাথে সেখানে ফোন করতে পারি যে প্লিজ আপনারা একটু দেখেন ওই জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। অথবা তারাও যদি দেখে যে বাংলাদেশ থেকে কোনো কিছু তাদের দেশের সম্ভাবনা আছে, তাহলে তারাও এই জায়গাটায় তারা ইন্টারভেনশন করতে পারে। এদিকে বন্যপ্রাণী নিধন চলতে থাকলে আরও মহামারী হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থার পরিবেশ কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, প্রাণী থেকে ছড়ানো রোগ অবহেলা করায় বছরে মারা যাচ্ছেন 20 লাখ মানুষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মরদেহ থাইল্যান্ড থেকে দেশে আনা হয়েছে। রাত 2:45টার দিকে তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক কাফম ও বাহাউদ্দিন নাসিম ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মরদেহ গ্রহণ করেন। এ সময় অসংখ্য নেতাকর্মী বিমানবন্দরে সমবেত হন। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় সাহারা খাতুনের ফার্মগেটের বাসায়। আত্মীয় স্বজনদের দেখানোর জন্য সেখানেই রাখা হয়েছে। বেলা 11টায় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, দীর্ঘদিনের সহচর সাহারা খাতুনের জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ঢাকা 18 আসনের এই সংসদ সদস্য। আমরা আজকে শোকে বিহ্বল, আমরা শোকাহত, সারা বাংলাদেশ শোকাহত তার এই চিরদিনের চলে যাওয়ায়। আমাদের দল এবং দেশ এক দেশপ্রেমিক, সৎ দেশপ্রেমিককে হারালো। আরও জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এর আগের সংবাদে আপনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে সকাল 9টার দিকে তার এলাকাতে একটি জানাজা হওয়ার কথা ছিল, সেটি কি শুরু হয়েছে কিনা বা কোন পর্যায়ে, আমাদের সবশেষ তথ্য জানাবেন। আপনি জানেন যে আজ রাতেই কিন্তু থাইল্যান্ড থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ ঢাকায় আনা হয়েছে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে। সে মরদেহটি আনার পর কিন্তু সেটি রাখা হয়েছে তার যে ফার্মগেটে যে বাসভবনটি রয়েছে সেখানে, এবং সকাল থেকেই অনেক নেতাকর্মী কিন্তু ভিড় করতে শুরু করেছেন এবং তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা যদি আপনাকে চিত্রটি দেখাবার চেষ্টা করি, তো সকাল থেকেই নেতাকর্মীদের যে আনাগোনাটি শুরু হয়েছিল, এখন বেশ অনেক মানুষ আসলে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন। কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। তিনি যেটি আমাদেরকে বলেছেন যে সাহারা খাতুন মারা যাওয়াতে জাতি আসলে একজন ট্রু পলিটিশিয়ানকে হারিয়েছে। যে সব কিছু মিলিয়ে তার জানাজার যে খবরটি আপনি জানতে চাচ্ছিলেন, সকাল 10টার সময় কিন্তু তার বাসভবনের ঠিক বিপরীতে ফার্মগেটে যে বাইতুল শরফ মসজিদটি রয়েছে সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মরদেহটি নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে এবং বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বনানী কবরস্থানে তার মায়ের কবরের পাশেই কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে দাফন করা হবে। তো সব কিছু মিলিয়ে যেটা আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেকটা শোকবিহ্বল পরিবেশ এবং তাদের যে নেতাকর্মীরা এখানে এসেছেন আমরা কিন্তু তাদের সঙ্গেও কথা বলেছি। তো প্রিয় নেতাকে হারিয়ে তারাও শোকাহত। আসলে এখন সবাই অপেক্ষা করছেন 10টার সময় যে বাইতুল শরফ মসজিদে যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজায় অংশ নেবার জন্য এখন সবাই এখানে অপেক্ষা করছেন। তো এখন পর্যন্ত ফার্মগেট থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ সংবাদ। সাহারা খাতুনের বাসভবন ফার্মগেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। এখনও ধরাছোঁয়ার বাইরে রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ
তবে র্যাবের দাবি যে কোনো সময় গ্রেপ্তার করা হবে তাকে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, শাহেদ যত প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে করোনায় মৃত্যু হওয়া শাহেদের বাবার দাফনে অংশ নেননি পরিবারের কেউ। কাউকে খুঁজে না পেয়ে থানায় জিডি করেছে ইউনিভার্সাল হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা চিকিৎসায় জালিয়াতির মামলায় আত্মগোপনে আছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। তাকে গ্রেপ্তারে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। র্যাব বলছে শাহেদ এক জায়গায় অবস্থান করছেন না, ঘুরছেন স্বজনদের বাসায় বাসায়। তাই শাহেদ যেসব জায়গায় যেতে পারেন সেখানে নজরদারি রেখেছে র্যাব। তার অবস্থান শনাক্ত হওয়া এখন সময়ের ব্যাপার বলেও জানাচ্ছে তারা। লোকেশন, সে তার বর্তমান ঠিকানা যেখানে আছে বা তার বাড়ি যেখানে আছে সাতক্ষীরাতে, সব জায়গাতেই আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সে কোন নির্দিষ্ট একটা জায়গায় আমরা ধারণা করছি সে আত্মগোপনে আছে। সর্বাত্মকভাবে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে সক্ষম হব। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শাহেদ একজন প্রতারক, যত প্রভাবশালী হোক তাকে কোনো ছাড় দেয়া হবে না। যার কথা বলছেন তিনি যদি এই প্রমাণিত হয় তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। এবং এখন তাকে অনুসন্ধান চলছে, তাকে মানে র্যাব এবং পুলিশ উভয় খুঁজছে এবং আমরা মনে করি খুব শীঘ্রই আমরা তথ্য দিতে। এদিকে শাহেদের রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা চললেও তার করোনায় আক্রান্ত বাবাকে ভর্তি করিয়েছিলেন ইউনিভার্সাল হাসপাতালে। এর আগে রিজেন্টের 3 দফা পরীক্ষার ফল আসে নেগেটিভ, অথচ ইউনিভার্সালের প্রথম পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয় তার। বৃহস্পতিবার রাতে সিরাজুল ইসলামের মৃত্যু হলে পরিবারের কাউকে খুঁজে না পেয়ে থানায় জিডি করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওনার 3টা টেস্ট নেগেটিভ ছিল, মানে কোভিড টেস্ট নেগেটিভ ছিল। সেই জন্য কিন্তু আমাদের ওনার সাইন সিমটম যেগুলো যেমন জ্বর, শ্বাসকষ্ট, এগুলো দেখার পর আমাদের মনে হচ্ছে না উনি সাসপেক্টেড, মানে হচ্ছে কি আমাদের মনে হচ্ছে যে না টেস্টগুলো আমরা যেটা জানি যে ফলস নেগেটিভ, যেটা পরবর্তীতে আমাদের এখানে টেস্ট করানোর পরে আমাদের এখানে পরবর্তীতে এটা পজিটিভ আসে। শাহেদের বাবার চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের অব্যবস্থাপনা ছিল দাবি করেছেন শাহেদের স্ত্রী সাদিয়া আরাবি রিম্মি। রিপোর্টের ব্যাপারটা অবশ্যই সেটা খুবই দুঃখজনক। যদি এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে খুবই দুঃখজনক। এটা হয়ে থাকলে হাসপাতালের ব্যর্থতা। এদিকে শাহেদের প্রধান সহযোগী তরিকুল ইসলাম শিবলিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢল আর বৃষ্টিতে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে দেশের প্রধান নদ নদীর পানি আবারও বাড়ছে। গত 24 ঘন্টায় সুরমা ও জাদুকাটা নদীর পানি 3টি পয়েন্টে বাড়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সকালে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 24 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জে প্লাবিত হয়েছে বেশ কিছু নির্মাঞ্চল। পানি ঢুকেছে সুনামগঞ্জ শহরের তেহেরিয়া, মধ্যবাজার, মল্লিকপুর আবাসিক এলাকায়। কুড়িগ্রামে বেড়েছে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তার পানি। প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী চরাঞ্চল। গাইবান্ধায় বাড়ছে করতোয়া ও তিস্তার পানি। আবারও বন্যার সংখ্যায় গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি। লালমনিরহাট ও নীলফামারীর ছোট বড় 25টি নদ নদীর পানিও বাড়ছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ ও কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই সুনামগঞ্জ থেকে রয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং পানিবন্দী এলাকাগুলো মানুষের সহায়তায় প্রশাসন থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু এখন বর্তমানে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে গত রাত্রে থেকেই আমরা দেখেছি সুনামগঞ্জের পৌর শহরে মূল শহরে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে শহরের ঠিক মধ্যভাগ এটাকে বলা হয়। তো এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে হাঁটু জল পর্যন্ত, কোথাও কোথাও কোমর পানি পর্যন্ত মানুষ কিন্তু যাতায়াত করছে, খুব বিড়ম্বনা শিকার হচ্ছে। এতে করে এই এখন আজকে দ্বিতীয় দফা বন্যা সুনামগঞ্জ শহরে পানি প্রবেশ করেছে। এতে করে চরম একটা দুর্ভোগের মধ্যে মানুষ কিন্তু দিন যাপন করছে। আর আপনাকে যদি একটু সুনামগঞ্জ সদরের বাহিরের কথা বলি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের যে বিভিন্ন শাখা নদীর পানি বৃদ্ধি পেয়ে তাহিরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জ,
ধর্মবাসা এসবের প্রায় 2 থেকে 300 গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। এবং আমরা যেটা খবর পেয়েছি স্থানীয় মানুষের সাথে খবর নিয়েছি আমরা, এখন পর্যন্ত প্রায় 3 লক্ষাধিক মানুষ হবে পানিবন্দী অবস্থায় রয়েছে। আর আপনি যেমনটা বলছেন, আমি কিছু কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু 400 মেট্রিক টন জিয়ার চাল মজুত রাখা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। আমরা গত রাত্র থেকে খবর পেয়েছি আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু বন্যার্তরা কিন্তু উঠতে শুরু করেছে এবং প্রতি উপজেলার জন্য 500 প্যাকেট করে শুকনো খাবার পাঠানো হয়েছে বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়াও যদি বেশি প্রয়োজন মতো চাহিদা অনুযায়ী আরও বরাদ্দ দেওয়া হবে বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক। তো সার্বিকভাবে বলা যায় সুনামগঞ্জে যেভাবে সুরমা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি যদি অব্যাহত থাকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে। আপনাকে আরেকটা বিষয় একটু বলে রাখি, গত রাত্রে 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে 39 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তো সার্বিকভাবে এখন পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কিছুক্ষণ আগেও কম ছিল, এখন এখান থেকে প্রায় 2 থেকে 3 ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। তো সার্বিকভাবে সমগ্র জেলায় কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং সুনামগঞ্জ থেকে যে 4টি উপজেলা অর্থাৎ সুনামগঞ্জ, জামালগঞ্জ, সুনামগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্বরপুর, ধর্মবাসা এইসব উপজেলার সাথে সরাসরি যে সড়ক যোগাযোগ ব্যবস্থা আছে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোথাও আমরা সড়কে দেখেছি ঢলের পানিতে একেবারে ভেঙে গেছে। তো সার্বিকভাবে বলা যায় সুনামগঞ্জের পানি বৃদ্ধি অব্যাহত থাকুন। একটু কুড়িগ্রামের পরিস্থিতি জানতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, একটু জানতে চাই যে কুড়িগ্রামের নদ নদীর পানি বিপদসীমার কোন পর্যায়ে রয়েছে, নতুন করে কয়টি এলাকায় পানি প্রবেশ করেছে? সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে, হয়তো বা 2-1 ঘন্টার মধ্যেই বিপদসীমা অতিক্রম করবে। তো ইতিমধ্যেই রাজারহাট, চিলমারি এবং উলিপুর উপজেলার প্রায় 30টি গ্রাম এবং চর বন্যা প্লাবিত হয়েছে এবং 25 থেকে 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাশাপাশি ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু বিপদসীমার একেবারে কাছাকাছি রয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যেই বিপদসীমা অতিক্রম করবে বলে পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে। আর ভারী বৃষ্টি কিন্তু গত 3 দিন ধরেই থেমে থেমে চলছে। এখানে তো চলছে, আবার ভারতীয় অংশে যে নদীর উজানে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এবং যারা ইতিমধ্যেই ঘর ছেড়ে রাস্তায় বাদে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু পানি কমার সাথে সাথে একটু ঘরে ফেরার যখনই চিন্তা করছিলেন তখনই আবার নতুন করে পানি আসার কারণে তাদের দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। পলিথিন টাঙ্গিয়ে রাস্তার পাশে তারা অত্যন্ত অমানবিকভাবে জীবনযাপন করছেন। তো জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য তারা ইতিমধ্যে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছেন। এই মুহূর্তে তাদের হাতে 400 মেট্রিক টন চাল, 11 লক্ষ টাকা এবং 3000 প্যাকেট শুকনো খাবার মজুত রয়েছে এবং যখনই যেখানে প্রয়োজন হবে তখনই তারা এই খাদ্য সামগ্রী বিতরণ করবে বলে আমাকে জানিয়েছে। সুনামগঞ্জ কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। চলমান বন্যায় গবাদি পশুর খাদ্য সংকট চরম বিপাকে জামালপুরের কৃষক ও খামারিরা। বন্যার পানিতে বাড়িঘর, রাস্তাঘাট ও চারণভূমি তলিয়ে যাওয়ায় গোখাদ্যের তীব্র সংকটে তারা। জেলা পশু চিকিৎসক দল মাঠে নামলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না। চারণভূমি বলে খ্যাত জামালপুরের মাদারগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল। এই চরাঞ্চলের কৃষক ও গরু মহিষের খামারিরা কোরবানি ঈদে তাদের পশু বিক্রি করে পুরো বছরের ভরণপোষণ উপার্জন করেন। চলতি বর্ষার শুরুতেই বন্যা দেখা দেয় গবাদি পশু নিয়ে বিপাকে কৃষক ও খামারিরা। বন্যায় জেলার 7 উপজেলায় পানিবন্দী 1.5 লাখ পরিবার ও 3 লাখ গবাদি পশু। কিছু গবাদি পশু বিভিন্ন সড়ক ও ব্রিজ কালভার্ট সহ উঁচু জায়গায় রাখলেও বেশি বিপাকে মহিষ পালনকারীরা। অনেকেই বাধ্য হচ্ছে মহিষের পাল সহ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে। বন্যার পানিতে তলায় গেছে, এখন আমরা যে জায়গায় শুকনো খাবার পাইতেছি সে জায়গায় নিয়ে যাইতেছি। বন্যা যাওয়াতে আমাদের মহিষের স্বাস্থ্যও কমে গেছে আর মনে করেন যে আমাদের মহিষের খাবারও তো নেই। চারণভূমি ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাবার জোগাড় করতে পারছেন না কৃষকরা। বাজার থেকে কেনা খাবার, খড় ও গাছের লতাপাতা খাইয়ে গবাদি পশু বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বন্যা দীর্ঘস্থায়ী হলে গবাদি পশুর নানা রোগবালাইয়ের আশঙ্কা তাদের। আমরা বর্তমানে রাস্তায় আশ্রয় নিছি, কিন্তু গরু বাছুরের কোনো খাদ্য দিতে পারতেছে না। গরুরে যদি আমরা ভালো করে কিছু খাদ্য না খাওয়াইতে পারি তাহলে এদের স্বাস্থ্য ধরে রাখা খুবই কষ্ট হয়ে যাবে। আর স্বাস্থ্য যদি এদের ঠিক না থাকে তাহলে এদের দাম আসবে না। 8 বিঘা জমি ঘাস লাগাইছিলাম, এই ঘাস সব তলায় গেছে গা। এমন পরিস্থিতিতে পশু চিকিৎসক দল মাঠে কাজ করে যাচ্ছে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খড়গুলি সংরক্ষণ করে রেখেছে এবং ওই খড় দিয়ে এবং ইউএমএস পদ্ধতি, ইউরিয়া মোলাসিস স্ট্র করে
গবাদি পশুকে খাওয়ানোর জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। নিজেদের খাবারের পাশাপাশি গোখাদ্যের তীব্র সংকটে বন্যা দুর্গতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চেঙ্গি নদীর ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় খাগড়াছড়ি পানছড়ি আঞ্চলিক সড়ক। ভরা বর্ষায় ভাঙন বাড়লে নদী গর্ভে হারিয়ে যাবে কয়েকটি গ্রামও, বিচ্ছিন্ন হয়ে পড়বে পানছড়ি খাগড়াছড়ি জেলা সদরের যোগাযোগ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতি বছর বর্ষায় ভাঙছে চেঙ্গি নদীর বিভিন্ন অংশ। এবারও ভাঙন শুরু হতেই বিলীনের শঙ্কায় খাগড়াছড়ি পানছড়ি সড়কের প্রায় 200 ফুট। সড়ক ভেঙে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে জেলা সদরের 2 ইউনিয়ন ও পানছড়ি উপজেলা। নদীগর্ভে চলে যেতে পারে গাছবান উত্তর হেডম্যান পাড়া। এতে গৃহহীন হওয়ার শঙ্কায় শতাধিক পরিবার। স্থায়ী হিসেবে সুরক্ষা হয় সেজন্য সরকারের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন আমরা জানাচ্ছি। সরকার যদি একটা বাস্তবসম্মত পদক্ষেপ না নেয় তাহলে অতি শীঘ্রই খাগড়াছড়ি এবং পানছড়ির সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাঙন রোধে অস্থায়ী কিছু ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তবে নদীর ভাঙন রোধে নদী শাসন প্রয়োজন বলে মনে করেন তারা। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছে আমাদেরকে ইতিমধ্যে তারা একটি প্রকল্প প্রস্তুত করেছে এবং এই প্রকল্প যখন বাস্তবায়ন হবে তখন স্থায়ী রক্ষাকল্প কাজ তারা করবে। সড়ক ও নদী তীরের গ্রাম রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অতি দ্রুত আমরা কাজটা জরুরি সম্পূর্ণ করতে পারি ফার্দার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিবারণের জন্য। তার জন্য আমরা আমাদের প্রস্তাবনা প্রেরণ করে দিয়েছি। 2-1 দিনের ভিতরে হয়তো আমরা ইমার্জেন্সি কাজে প্রস্তাবনার অনুমোদন পেতে পারি। সড়ক রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে প্রায় লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে মূল শহর থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদের পরের অংশে আরও যা যা থাকছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নেয়ার কথা ভাবছে সরকার। 6 মাসের উদ্বৃত্ত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন। গতরাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় নিহত ইকবাল হোসেন রিপনের বাড়ি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায়। রাত 11টার দিকে রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে টায়ার জ্বালিয়ে অবরোধ করে শ্রমিকরা। এছাড়া বাবনা পয়েন্টেও বিক্ষোভ করেন শ্রমিকরা। কুমিল্লার চাঙ্গিনী মোড়ে এক বালু ব্যবসায়ীকে দিনে দুপুরে কয়েকশো মানুষের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে। সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন ও তার ভাইয়েরা ব্যবসায়ী আক্তার হোসেনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে বালু ব্যবসায়ী আক্তার হোসেন এবং কাউন্সিলর আলমগীর হোসেন প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্তার হোসেনের ছোট ভাই যুবলীগ কর্মী শাহজালাল আলাল ও কাউন্সিলর আলমগীরের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। আলাল জানান শুক্রবার বিকেল এলাকায় ঘুড়ি উৎসবের আয়োজন ছিল। এতে দাওয়াত না দেয়ায় কাউন্সিলর আলমগীরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরেই জুমার নামাজের পর শত শত মানুষের সামনে চেলা কাঠ ও লোহার পাইপ দিয়ে আক্তার হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। আলমগীর কাউন্সিলরের ভাইয়েরা আক্রমণ করছিল আক্তার হোসেনকে। কিল ঘুষি মাইরা প্রথমে মাটিতে শোয়া করছে, পরে লাঠি দিয়ে মারছে মসজিদের বাইরে। লাঠি দিয়েও পিটাইছে, মাথায় নাকি একটা ওই যে পাইপ দিয়ে আঘাত করছে। রেড করে 3 জনকে পাইছে, 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসছি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নেয়ার কথা ভাবছে সরকার। 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো অর্থ উদ্ধৃত রেখে রিজার্ভ ব্যবহারের চিন্তা করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন কমপক্ষে 6 মাসের উদ্ধৃত রিজার্ভে না থাকলে ঝুঁকিতে পড়বে আমদানি বাণিজ্য। এই অবস্থা বৈদেশিক উৎস থেকে দীর্ঘমেয়াদে ঋণ নেয়ার সুযোগগুলো কাজে লাগানোর পরামর্শ তাদের। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে আমদানি ও রপ্তানি নেমে এসেছে তলানিতে। তবে সুখবর বয়ে এনেছে প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুনে রেকর্ড $183 কোটি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছে $36 বিলিয়ন। প্রতি মাসে $400 কোটি আমদানি ব্যয় হিসেবে এই রিজার্ভ দিয়ে 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সাধারণত কোনো দেশের 3 মাসের বৈদেশিক মুদ্রার দায় মেটানোর মতো মজুদ থাকতে হয়। বিশাল অঙ্কের রিজার্ভ থেকে দেশের উন্নয়ন প্রকল্পে ঋণ নেয়ার কথা ভাবছে সরকার। সম্প্রতি একনেক সভায় বিষয়টি খতিয়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বললেন এবং আমি তার সঙ্গে শতভাগ একমত, অনেকেই হবেন, যে আমরা বিদেশ থেকে ঋণ নিই, ডলারে নেই, ডলার আমরা নিজেদের টাকা তো আমরা নিজেই ঋণ নিতে পারি। রিজার্ভের অর্থ ব্যবহারে $5-6 বিলিয়ন সভরেন ওয়েলথ ফান্ড গঠনের সুপারিশ করছেন অর্থনীতিবিদরা। $5-6 বিলিয়ন একটা ফান্ড আমরা করতে পারি, যে ফান্ড থেকে টাকা দিয়ে সরকার পাবলিক প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করতে পারবে, অ্যাট্রাকটিভ করতে পারবে তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমদানি ব্যয় বাড়বে। ফলে রিজার্ভের অর্থ উন্নয়ন প্রকল্পে ব্যয় হলে আমদানি ব্যয় পরিশোধের সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। করোনা আসার পরে বাড়ার গতিটাও বেড়ে গেছে, যেহেতু এক্সপোর্ট এবং রেমিটেন্সের দুটোতেই বড় ধরনের ধাক্কা লেগেছে। কাজে 3 মাসটা নিরাপদ বলে আমার মনে হয়। আসলে উদ্বৃত্ত আছে কিনা সেইটা মানে একেবারে প্রফেশনালি আপনাকে হিসাব নিকাশটা করতে হবে। 2018-19 অর্থবছরে $5,543 কোটি আমদানি ব্যয় পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থাৎ প্রতি মাসে এই খাতে ব্যয় হয়েছে $450 কোটি বেশি। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাস পর সীমিত পরিসরে চালু হয়েছে সাভারের চামড়া শিল্পনগরী। কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন ট্যানারি মালিকেরা। তবে বিপুল পরিমাণ চামড়া অবিকৃত থাকায় নতুন চামড়া কিভাবে কিনবেন সেই চিন্তায় রয়েছে তারা। আড়তদারদের বকেয়া পরিশোধ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে কোরবানির চামড়া কিনতে ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা পরিস্থিতিতে মার্চে বন্ধ হয়ে যায় সাভারের চামড়া শিল্পনগরী। প্রায় 3 মাস পর সীমিত পরিসরে কাজ শুরু হলেও গতি পায়নি খুব একটা। তবে এরই মধ্যে কোরবানি ঈদ সামনে রেখে প্রস্তুতি নিতে হচ্ছে ট্যানারি মালিকদের। ট্যানারি মালিকেরা বলছেন 3 মাস রপ্তানি বন্ধ থাকায় বিপুল পরিমাণ চামড়ার স্তূপ জমে গেছে, যার মূল্য 1000 কোটি টাকারও বেশি। 1000 কোটি টাকার উপর এখন আপনার প্যাকিং অবস্থা আছে। সবকিছু মিলে আসলে ট্যানারি মালিকরা একটা মানে খুব কঠিন একটা অবস্থা আপনার পার করছে সময়। 2017 সাল থেকে এ পর্যন্ত ট্যানারি মালিকদের কাছে অন্তত 100 কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ী ও আড়তদারদের। ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা পরিশোধ পাই, তাহলে আবার 3-4 বছরের আগের মতোই কাঁচা চামড়া ইনশাল্লাহ প্রক্রিয়াজাত করে ট্যানারি মালিকদের কাছে পৌঁছানো যাবে। নচেত গত বছরের মতোই এর থেকে খারাপ অবস্থা হতে পারে। এদিকে কোরবানি ঈদে কাঁচা চামড়া কিনতে ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানত গ্রহণে নমনীয় হতেও পরামর্শ দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় নেত্রকোনা মেহেরপুরে আউশ ধান আবাদে জোর দিয়েছে কৃষি বিভাগ। তাই আউশ আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সার বীজ বিতরণের পাশাপাশি কৃষকদের নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। করোনা পরিস্থিতিতে দেশে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে আউশ আবাদে এবার কৃষকদের প্রণোদনা দেয় সরকার। নেত্রকোনায় 2200 কৃষককে দেওয়া হয় 5 কেজি বীজ ও 30 কেজি করে সার। এতে গত বছরের চেয়ে 340 হেক্টর বেড়ে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয় 1540 হেক্টর জমিতে। প্রণোদনায় যে যতটুকু জমি করার কথা তার চেয়েও বেশি উৎসাহিত হয়ে আমরা আরো জমি বাড়াই করছি। এবছর খাদ্যের ঘাটতি বেশি করে করলে আগামী দিনে আমরা যাতে খাদ্যের ঘাটতি না থাকে। মেহেরপুরে 20,800 হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। গত বছরের চেয়ে এবার আবাদ বেড়েছে 4500 হেক্টর জমিতে। জেলার 3500 কৃষককে দেওয়া হয়েছে বীজ ও সার সহায়তা। সেচ খরচ কম লাগিছে, ধানও ভালো আছে, বাজার যদি ভালো থাকে তাহলে আমাদের লাভজনক হতে পারবে। এবার স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ায় আউশের ফলন ভালো হলেও পোকার আক্রমণে কিছুটা বিপাকে চাষিরা। আউশ ধানও ভালো হয়েছে,
কিন্তু আমরা এখানে মাজরা পোকা দমন করতে পারছি না বিভিন্ন রকমের বিষ দিয়েও। কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ সহ নানাভাবে সহায়তা দিচ্ছেন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। কৃষকদেরকে প্রণোদনায় বীজ, সার এগুলো আমরা দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করেছি যে ফসলটা ভালো হয়। কৃষি বিভাগ বলছে উৎপাদিত ফসল দেশে খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে। গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি আবাদ বৃদ্ধি পেয়েছে এবং এই কারণে আমাদের যে আশঙ্কা খাদ্য ঘাটতি হবে না এবং বিশেষ করে আমাদের মেহেরপুর জেলায় খাদ্য উদ্বৃত্ত থাকবে। মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়েছে আউশকে সম্প্রসারণ করার জন্য। আমরা আশা করি যে আবহাওয়া ভালো থাকে তা অবশ্যই আমরা বাম্পার ফলন পাবো। নেত্রকোনায় এবার আউশ ধানের উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে ৪,১৫০ মেট্রিক টন, আর মেহেরপুরে ৯৩,৬০০ মেট্রিক টন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা তৃতীয় দিন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। একদিনে শনাক্ত 2,34,000, মোট আক্রান্ত 1,26,00,000-এর বেশি। 24 ঘন্টা বিশ্বে মারা গেছে 5,300-র বেশি মানুষ। শুক্রবার যুক্তরাষ্ট্রে ৭১,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একদিনে এটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছে 823 জন। ব্রাজিলে শুক্রবার করোনায় 1270 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 45,000। ভারতে গত 24 ঘন্টায় করোনায় 521 জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত আরও 22,000। করোনার বিস্তার ঠেকাতে নাগরিকদের বিদেশ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে কুয়েত। ভাইরাস নিয়ন্ত্রণে আশায় 20 ইউরোপীয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নরওয়ে। এদিকে 10 জুলাই থেকে 75 দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাজ্য, তবে তালিকায় বাদ পড়েছে যুক্তরাষ্ট্র। করোনা মহামারীর মধ্যেই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো জাতীয় নির্বাচন। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় ভোট শুরু হয়, চলে রাত 10টা পর্যন্ত। শনিবার প্রকাশ হবে চূড়ান্ত ফল। কঠোর স্বাস্থ্যবিধি মেনে নিজেরাই আইডি কার্ড স্ক্যান করে ভোট দেন সিঙ্গাপুরবাসী। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রেকর্ড 11 দল। 1965 সালে স্বাধীনতার সময় থেকে ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি ফের ক্ষমতায় আসবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পিএপি জয় পেলে বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আরেক দফায় ক্ষমতা আসবেন। তিনি সিঙ্গাপুরের স্বাধীনতার জনক লি কুয়ান ইউ এর ছেলে। বিশ্বখ্যাত সাংস্কৃতিক স্থাপনা হাজিয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তর করতে ডিক্রি জারি করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাদুঘর মর্যাদা নাকচ করে তুরস্কের একটি আদালতের রায়ের পরপর এই ডিক্রি জারি হয়। তুরস্কের সর্বোচ্চ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেটের রায়ে বলা হয়েছে 1934 সালে মসজিদ হিসেবে এই স্থাপনার ব্যবহার বন্ধ করে জাদুঘর হিসেবে ব্যবহারের যে সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছিল তা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রায় 1,500 বছর আগে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান গির্জা হিসেবে প্রতিষ্ঠিত হয় হাজিয়া সোফিয়া। পরে অটোমান শাসকেরা এটিকে মসজিদে রূপান্তর করেন। 1934 সালে কামাল আতাতুর্কের শাসনামলে এটিকে জাদুঘরে পরিণত করা হয়। ঘোড়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আজ সিনিয়র ফুটবলারদের সাথে আলোচনায় বসবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এতে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে 25 থেকে 30 ফুটবলার অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রণালয়ের সভাতে ঘরোয়া ফুটবলের সিদ্ধান্তে স্বাস্থ্য অধিদপ্তরের সবুজ সংকেতের ওপর ছেড়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আগামী ফুটবল মৌসুম ঠিক কবে শুরু সম্ভব হবে তা নিয়ে রয়েছে উদ্বেগ। এ নিয়ে ফুটবলাররা 2 দফা বসেছিলেন বাফুফের সভাপতির সাথে, যাদের বেশিরভাগই ছিলেন জাতীয় দলের খেলোয়াড়। আজ লিখিত আকারে বাফুফেকে সমস্যাগুলো জানাবেন ফুটবলাররা। আলাভেসকে 2-0 গোলে হারিয়ে লা লিগা শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে আবারও বার্সার থেকে 4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল শীর্ষে থাকা গ্যালাক্টিকোস। শেষ 3 ম্যাচের আর 2টি জিতলেই শিরোপা জয়ের উল্লাসে ভাসবে জিদানের দল। আলাভেসের বিপক্ষে ফ্রন্ট লাইনের ডিফেন্ডাররা ছিলেন না। রামোস, কারভাহাল, মার্সেলো না থাকলেও দুর্বল আলাভেসের বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি রিয়ালের। তবে এই জয় নিয়েও আছে বিতর্ক। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। স্পট কিকে রিয়ালকে লিড এনে দেন বেনজেমা। 2005-06 মৌসুমের পর এই প্রথম স্পেনের শীর্ষ লিগে টানা 3 ম্যাচে কোনো দল পেনাল্টি পেল। ব্যবধান দ্বিগুণ করা এসেনসিওর গোলটি শুরুতে অফসাইডের কারণে বাতিল হয়, পরে ভিএআর এর সহায়তায় গোল পায় রিয়াল।
গেল সপ্তাহে বার্সার সভাপতি রিয়াল মাদ্রিদকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন বিশেষ দলের প্রতি পক্ষপাত করা হচ্ছে। বিতর্কিত জয় এই বিতর্ক আরও উস্কে দিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এর ড্র সম্ভাবনা জাগিয়েছে রোমাঞ্চকর কিছু লড়াইয়ের। শেষ 16 পেরুতে পারলে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়ে যাবে রোনালদোর জুভেন্টাস। তৃতীয় কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। হিসেব মিলে গেলে দর্শকেরা হয়তো সেমিতে পাবেন এল ক্লাসিকো উপভোগের সুযোগ। আকস্মিক মহামারীতে হঠাৎ থেমেছিল লিগ। ইউরোপ জুড়ে ক্লাব ফুটবল চালু হওয়ায় ফিরে এসেছে আত্মবিশ্বাস। তারই ধারাবাহিকতা এবার ড্র সেরে ফেলল ইউএফা। ভাগ্যের পরীক্ষায় আপাতত সামনে এসেছে যে সমীকরণ, তাতে নড়ে চড়ে বসতে পারেন ফুটবল সমর্থকেরা। শেষ 16তে এখনও অবশিষ্ট 4 ম্যাচ। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিকের মতো দলগুলো এখনও নিশ্চিত নয় শেষ 8-এর লড়াইয়ে। অর্ধসমাপ্ত সূচি ইঙ্গিত দিচ্ছে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে যেতে পারে রোনালদো জুভেন্টাস আর রিয়াল মাদ্রিদ। হিসেব মিলে গেলে তৃতীয় কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা লড়বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর ভাগ্য যদি হয় আরও প্রসন্ন, তবে শেষ 4-এ হয়তো আসবে এল ক্লাসিকোর রোমাঞ্চ। সূচিতে ইঙ্গিত রোমাঞ্চের, তবে তার আগে মেলাতে হবে কিছু শর্ত। এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল লাইন আপে জায়গা পাকা লিপজিগ, আতলেতিকো, আটালান্টা ও পিএসজি। বায়ার্ন বার্সেলোনা কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা বেশ জোরালো। কাজ অনেকটা এগিয়ে রেখেছে বাভারিয়ানরা প্রথম লেগে চেলসিকে 3-0 গোলে হারিয়ে। তুলনায় বার্সাকে নিতে হবে গুরু দায়িত্ব। প্রথম লেগে নাপোলির সাথে 1-1 গোলে ড্র করেছিল কাতালান জায়ান্টরা। পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে কি দেখা হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদো? সেক্ষেত্রে অবশ্য ম্যান সিটি রিয়াল দ্বিতীয় লেগ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে CR7 সমর্থকদের। প্রথম লেগে 2-1 গোলে হেরে কাজটা কঠিন করে ফেলেছে অবশ্য রিয়াল মাদ্রিদ। রাউন্ড অফ 16-এর অবশিষ্ট 4 ম্যাচ অনুষ্ঠিত হবে 7 এবং 8 আগস্ট। 12 থেকে 16 আগস্টের মধ্যে হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল। ঝুঁকি এড়াতে সবগুলো কোয়ার্টার ফাইনাল হবে এক লেগের। 18 ও 19 আগস্ট সেমি, আর ফাইনাল হবে 23 আগস্ট। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের অংশ হবে পর্তুগালের লিসবনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিউতিহীন সংবাদ আয়োজন। এখনকার আয়োজন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।